ঋতুপর্ণা দেবীর দুই বৌমা চম্পা এবং কণিকা, তাদের সামনাসামনি দেখলে মনে হবে তারা একেবারে দুই বোন। লোকজনের সামনে সবসময় এত ভালো থাকে যে সবাই তাদেরকে দেখে মনে মনে হিংসা না করে থাকতেই পারে না। প্রতিবেশী জয়া দেবীর মেয়ে রজনীর বিয়ে বাড়িতে দুই যা পুরো দুই বোনের মতোই সেজেগুজে উপস্থিত হয়। আরে কণিকা, তোমার মাথায় ফুলগুলো তো পড়ে গেছে, চুলের ডিজাইনটা একদম খারাপ হয়ে গেল। দাঁড়াও, আমার মাথায় অনেকগুলো ফুল আছে, এর থেকেই তোমাকে দুটো দিচ্ছি। দিদি, তোমার শাড়ির পিনআপটা তো খারাপ হয়ে গেছে, এসো আমি একটু ঠিক করে দিই। বাবা ঋতুপর্ণা দি, তোমার দুই বৌমার মধ্যে তো খুব মিল দেখছি। দুজনে একেবারে দুই বোনের মতো একে অপরের খেয়াল রাখছে, না হলে আজকালকার যুগে এরকম জায়েদের মিল দেখতে পাওয়া খুব মুশকিল। তখন ঋতুপর্ণা দেবী মনে মনে বলেন, হ্যাঁ, ওদের মধ্যে যা মিল তা আমিই জানি। কখন মিল হয় কখন ঝামেলা হয় তা স্বয়ং উপরওয়ালাও বলতে পারবে না। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি একদম ঠিকই বলেছো। আমার দুই বৌমার মধ্যে খুব মিল। তোমারও তো দুটো ছেলে আছে। আমি উপরওয়ালার কাছে তোমার জন্য প্রার্থনা করব যেন আমার দুই বৌমার মতো তুমিও ঠিক এমনই বৌমা পাও, তারপর তোমার জীবন একেবারে ধন্য হয়ে যাবে। পরের দিন সকালবেলা বাড়িতে সবাই মিলে ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করছিল। এমন সময় রান্নাঘর থেকে চিৎকার শোনা যায়। তখন ঋতুপর্ণা দেবীর মেয়ে সুপর্ণা বলে, মা, আজকে বৌদিরা আবার শুরু করে দিয়েছে। মনে হয় ব্রেকফাস্টে আসতে একটু দেরি হবে। তার থেকে ভালো আমি রান্নাঘরে গিয়ে তোমাদের জন্য চা করে নিয়ে আসছি, না হলে দাদাদের খালি পেটে অফিসে যেতে হবে। ঠিক আছে, তাই গিয়ে দেখ, যদি ওদের রান্না না হয় তাহলে একটু চাই করে আন। সুপর্ণা রান্নাঘরে যায়, তার দুই বৌদি ঝগড়া শুনতে থাকে। তোমাকে আমি একটা থালা ধুয়ে দিতে বললাম, আর তুমি এমন করছো যেন সারা বাড়ির থালা বাসন তুমি নিচে ধো। কি বললে দিদি? একটা থালা? আমি তখন থেকে রান্না করছি আর একটার পর একটা ফরমাইশ করেই যাচ্ছ। একবার থালা, একবার বাটি, একবার গ্লাস, একবার কড়া। আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জন্য এসব ধুতে থাকবো? বলি সিঙ্কে হাত দিয়ে দেখো জল কত ঠান্ডা। বারবার জলে হাত দিতে কার ভালো লাগে শুনি? তুমি তো খুব চালাক, নিজে রান্নার কাজটা করে নিলে আর আমাকে দিয়ে সব জলের কাজগুলো করাচ্ছ। দেখো কণিকা, রান্নার কাজ আমি নিজে থেকে নিইনি। তোমার হাতের যা রান্না হয় সবাই ভালো করে খেতে পারে না। ব্রেকফাস্ট ছাড়া তো সেরকম কিছু তুমি ভালো বানাতেও পারো না। এখানে তো আমার কোনো দোষ নেই। আর আমি দুপুরবেলা থালা বাসন সব মেজে রাখি। আমি তো সেটাই বলছি, একবেলা থালা বাসন মাজাটা খুব সহজ, কিন্তু বারবার এই ঠান্ডা জলে হাত দিয়ে একটা একটা করে থালা বাসন মাজা খুব কষ্টের। আর তুমি রান্নার কথা বলছো আমি ভালো রান্না পারি না? তুমি যেন একেবারে 5 স্টার হোটেলে সেফ এসে গেছো। ঠিক আছে, তাহলে আজ থেকে ব্রেকফাস্ট কোনোদিন আর তুমি করবে না, আমি রোজ ব্রেকফাস্ট তৈরি করব। তাই করো, কেউ তোমাকে বাধা দেবে না। দুটো থালা ধুতে বলেছি বলে তুমি সকাল থেকে ঝামেলা শুরু করে দিয়েছো। এই জানুয়ারি মাসের কনকনে শীতে আমাকে দিয়ে তুমি থালা বাসন ধোয়াচ্ছ, নিজে তো বেলাতে আরাম করে বসে বসে দুপুরবেলা গরম জলে থালা বাসন ধুয়ে নাও। বৌদি, তোমরা ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছো নাকি বলে দাও, আমি তাহলে চাটা তৈরি করে নিয়ে যাচ্ছি। সুপর্ণা, তুমি গিয়ে টেবিলে বসো, আমরা ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছি। এরপর সুপর্ণা চলে গেলে চম্পা বলে, দেখলে তো এমন ভাবে ঢং করতে এসেছিল যেন ও নিজে সবার জন্য রান্না করে। তোমাদের না হলে আমি চা করে নিয়ে যাব। দিদি, তুমি জানো আমাদের এই ঝামেলার মধ্যে না ও সব থেকে বেশি লাভবান হয়। মায়ের সামনে এমন দেখায় যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না, সারাদিন ফোন ঘাটে আর ঘুমিয়ে থাকে। মাঝে মধ্যে একটা দুটো কাজ করে নিজেকে যেন বড় কাজের মানুষ বলে মনে করে। আমি না ওকে আজ টানা 6 বছর ধরে দেখছি, জানো। তুমি এবার দেখো, আমি ওর সবকিছু জানি, শুধু ন্যাকামো ছাড়া আর কিছুই পারে না। খানিকক্ষণ পর দুই বৌমা টেবিলে খাবার সাজিয়ে রাখে এবং সবাইকে খেতে দেয়। সবাই খেয়ে দিয়ে যে যার ঘরে চলে যায়। রাতে ঘুমাতে এসে কণিকা তার স্বামী বিপুলকে বলে, বাপরে বাপ, যা শীত পড়েছে, আর 1-2 ডিগ্রি কমে গেলে আমি তো মনে হয় ফ্রিজের বরফের মতো জমে যাব। এই শীতে না আমাকে জলের সমস্ত কাজ করতে হয়। এই দেখো না, আমার হাতগুলো কেমন ফেটে গেছে। তুমি আমাকে টাকা দিয়ে যাবে, কালকে না আমি পার্লারে গিয়ে একটু পেডিকিওর করিয়ে আসবো। বিপুল বুঝতে পারে যে টাকা না দিলে এক্ষুনি কণিকা সকালবেলা রামায়ণ মহাভারত শুরু করে দেবে। তাই সে তাড়াহুড়ো করে তার পার্স থেকে টাকা বার করে কণিকার হাতে দেয় এবং অফিসের জন্য চলে যায়। কি ব্যাপার, আজকে কোনো কিছু না বলেই চুপচাপ টাকা বের করে দিল যে? আমার কি, আমার তো টাকা নিয়ে কথা। উফ বাবা, রাতের ঠান্ডা তো দিনের থেকেও মারাত্মক। যাই গিয়ে হিটারটা চালিয়ে ঘরটাকে গরম করে নি। কণিকা হিটার চালিয়ে ঘর গরম করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সে মনে মনে বলে, আজ বড্ড শীত করছে, রুম হিটারটা একটু বেলা করে অফ করব, সারাদিন ঘরটা গরম থাকবে। এই বলে কণিকা দরজা লাগিয়ে নিচে কাজ করতে চলে যায়। কিছুক্ষণ পর সুপর্ণা ফোনের চার্জার নিতে কণিকার ঘরে আসে এবং রুম হিটার অন দেখে মনে মনে বলে,
বৌদির ঘরে এখনো রুম হিটার চলছে? এই জন্যই তো বলি ইলেকট্রিক বিল এত বেশি কেন আসে। এই ঘটনাটা আমি রেকর্ডিং করে রাখি, পরে কাজে লাগতে পারে। এই বলে সে রুম হিটার অন করা ভিডিও তুলে নেয় এবং নিচে নেমে আসে। দুপুরবেলা চম্পা নিজের ঘরের বারান্দায় বসে বসে রোদ পোয়াচ্ছিল। এমন সময় সুপর্ণা সেখানে আসে। ও বৌদি, কি করছো গো? রোদ পোয়াচ্ছ বুঝি? হ্যাঁ গো সুপর্ণা, এই শীতের দুপুরে ঘন্টা দুয়েক রোদে না বসলে আমার যেন পোষায় না। আমি তো প্রত্যেকদিন এখানে বসে বসে ক্রিম মাখিয়ে আর আরাম করি। এসো বসো, এই রোদে তুমিও না একটু গা হাত পা গরম করে নাও। যা শীত পড়েছে, ঘরের কোনো জায়গায় তো রোদ নেই, শুধু এই বারান্দাটাই রোদ পড়ে ভালো করে। তোমার কপাল ভালো, তুমি এমন একটা জায়গা পেয়ে গেছো, তবুও তো রোদ নিয়ে নিজের কাজটা চালিয়ে নিচ্ছ। আর ছোট বৌদি তো সারাদিন রাত হিটার অন করে রাখে, কত ইলেকট্রিক বিল পড়ে তার ঠিক নেই। দিনের বেলা তো রুম হিটার চালিয়ে রাখে নাকি? বৌদি, তুমি এই ভিডিওটা নিজের ফোনে রেখে দাও, আর খবরদার আমি এটা তোমাকে তুলে এনে দিয়েছি বলে কারোর সামনে বলবে না কিন্তু। এভাবেই সুপর্ণা চম্পার কাছে তার ছোট বৌদির অনেক দুর্নাম করে। চম্পা ইলেকট্রিক বিলের কথা ভেবে কণিকার উপরে রেগে যায়। এদিকে সুপর্ণা আবার কণিকার কাছে যায় আর বলে, ছোট বৌদি, তুমি এখন ঠান্ডা জলে ঘর মুছছ, ওদিকে বড় বৌদি আরাম করে রোদ পোয়াচ্ছে। তাই নাকি? তা দিদি এখন ছাদে গেছে? আমি বাবা এত সিঁড়ি ভেঙে ভেঙে আর ছাদে যেতে পারবো না, আমার খুব পায়ে ব্যথা করে। আরে মাথা খারাপ নাকি? বৌদি নিজের ঘরের বারান্দায় বসে বসে রোদ পোয়াচ্ছে। তুমি জানো বৌদি চালাকি করে না ওই বারান্দার ঘরটা নিয়েছে। সারা বাড়ির মধ্যে একমাত্র ওখানেই ভালো রোদ পড়ে। বৌদি আরাম করে শীতের সময় হাত পা গরম করে নিচ্ছে, আর তুমি এই ঠান্ডা কনকনে জল নিয়ে ঘর পরিষ্কার করছো। কি আর করবে বলো, সবই কপাল। না হলে এক বাড়িতে থেকে দুই বউয়ের মধ্যে এত পার্থক্য হয়? এভাবেই মনে একে অপরের প্রতি হিংসা আরো বেড়ে যায়। এমন সময় ইলেকট্রিক বিল আসে, যা দেখে চম্পা তার শাশুড়ির কাছে এসে বলে, দেখুন মা, শীতকালে ইলেকট্রিক বিল কত এসেছে, 5,000 টাকা। গরমকালে পাখা এসি সব চলে, সেজন্য 6,000 টাকা বিল আসে। সেখানে শীতকালে এসব ছাড়াও এত বিল এসেছে দেখুন। তাই তো বলি, আমাদের মিটারটা কি খারাপ হয়ে গেছে নাকি বলতো? তা না হলে এত বিল আসার তো কথা না। মা, এত বিল আসার না কারণ আছে, আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন, আপনার ছোট বৌমা দিনে দুপুরে ঘরে হিটার চালিয়ে রাখে। এবার বলুন তো, এত কারেন্ট পড়লে বিল আসবে না তো কি হবে? এভাবে চম্পা ঋতুপর্ণা দেবীকে কণিকার ঘরের ভিডিওটা দেখায় এবং ঋতুপর্ণা দেবী কণিকাকে বকাবকি করেন, যা শুনে কণিকাও চুপ করে থাকে না। ও আচ্ছা, তুমি তাহলে আমার ঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছো আর নিজেদের সারাদিন রাত আরাম করে রোদ পাওয়াচ্ছ। নিজে তো বারান্দার কাছে ঘরটা বেশ ভালোই নিয়ে নিয়েছো। আমার ঘরে কত ঠান্ডা, একবার গিয়ে দেখো। খবরদার, খবরদার, একদম এরকম কথা বলবে না। আমি কোনো ঘর নিজে থেকে নিইনি, আমাকে যেটা দেওয়া হয়েছে আমি সেটাই নিয়েছি। এখন আমার ঘরের জন্য তোমার হিংসা হচ্ছে? যতই যাই বলো, যে যেটা পেয়েছে সে সেটাই পাবে। এভাবে দুজনের মধ্যে ঝগড়া বাড়তে বাড়তে একেবারে চরমে উঠে যায় এবং দুজনে শাশুড়ির কাছে সংসার আলাদা করে দেওয়ার কথা বলে। তাদেরকে থামিয়ে ঋতুপর্ণা দেবী বলেন, ঠিক আছে ঠিক আছে, ছেলেদের সঙ্গে এসব কথা বলে নিচ্ছি, তবে এইসব কাজে মাসখানেক সময় লাগে। এই 1 মাস তোমরা দুজনে কেউ কারোর সঙ্গে কথা বলবে না। যদি আমি তোমাদের কথা বলতে দেখি তাহলে কিন্তু আমি তোমাদেরকে ঘর ভাগ করে দেব না। আর বাড়ির সমস্ত কাজ করার জন্য আমি কাজের লোক রাখছি, তোমাদেরকে কোনো কাজে হাত দিতে হবে না। তোমাদেরকে তো একটুতেই ঠান্ডা লেগে যায়, তাই নিজেরা নিজেদের ঘরে বসে বসে আরাম করো। এই শর্ত রেখে ঋতুপর্ণা দেবী বাড়িতে দুটো কাজের লোক রাখেন এবং তার বৌমাদেরকে একে অপরের সঙ্গে কথা বলতে বারণ করেন। দুই বৌমা কথা বলা বন্ধ করে এবং নিজেরা নিজেদের ঘরে থাকে। প্রথম কয়েকদিন তাদের বেশ ভালোই লাগে, কোনো কাজকর্ম নেই। তবে দিনের পর দিন এভাবে থাকার পর তারা বিরক্ত হয়ে ওঠে। এদিকে ননদ সবসময় কলেজ, টিউশন এইসব নিয়েই ব্যস্ত থাকে, আর শাশুড়ি তার পূজা অর্চনা নিয়ে ঘরের মধ্যেই থাকে। আগে দুই যা যেমন ঝগড়া করত, তেমনি একে অপরের সঙ্গে গল্পগুজব আড্ডাও দিত। এখন সে সবকিছুই বন্ধ। ধীরে ধীরে তারা বিরক্ত হয়ে ওঠে এবং একদিন দুজনেই রান্নাঘরে গিয়ে একে অপরের সঙ্গে কথা বলার জন্য সুযোগ খুঁজতে থাকে। দিদি, তোমার সঙ্গে একটা কথা ছিল, তুমি কিন্তু মাকে বলবে না যে আমি তোমার সঙ্গে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। তোমার কি আছে তুমি বলো। কতদিন হয়ে গেল আমরা দুজনে কথা বলিনি, যেন কিরকম কিরকম লাগছে। বাড়িতে কেউ থাকে না, যে যার কাজ নিয়ে ব্যস্ত। এমন সময় আমরা কত কথা বলতাম বলো। হ্যাঁ কণিকা, আমার তো শুধু দুপুরবেলা বসে বসে আচার, ফুচকা এসব খাওয়ার কথা মনে পড়ে। মনে আছে আগের বছর বাড়িতে কেউ ছিল না, আর আমরা দুজনে মিলে দুপুরবেলা ফুচকাওয়ালাকে ডেকে কত ফুচকা খেয়েছিলাম। দই ফুচকা, পাপড়ি ফুচকা। সেদিন কত মজা হয়েছিল বলো।
এভাবেই তারা দুজনে বেশ গল্পগুজবে মত্ত হয়ে যায়। ঠিক এমন সময় শাশুড়ি, ননদ এবং বাকি সবাই রান্নাঘরে ঢোকে। তাদেরকে কথা বলতে দেখে ফেলে। কথা বলে ফেললে তো? তাহলে তোমরা আমার শর্ত ভেঙে ফেলেছো। হ্যাঁ মা, আমরা ওসব মানছি না। কথা না বলে আমরা একে অপরের সঙ্গে থাকতে পারবো না। আপনাকে বাড়ি ভাগ করতে হবে না মা। এভাবে ভাগাভাগি করে থাকা আমাদের পক্ষে সম্ভব না। আমরা যেমন ঝগড়া করব তেমনি মিল করেও থাকবো। চম্পা এবং কণিকার কথা শুনে সবাই হেসে ফেলে। কিছুদিন পর সুপর্ণার বিয়ে হয়ে যায় এবং সে তার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে দুই যা মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। পিয়ালি দেবীর দুই যমজ মেয়ে ছিল, একজন সুলেখা এবং অন্যজন মহিমা। যমজ হলেও তাদেরকে দেখতে এবং তাদের স্বভাব চরিত্র একে অপরের বিপরীত ছিল। যেখানে সুলেখা শ্যামলা বর্ণের এবং খুবই নম্র ও ভদ্র প্রকৃতির মেয়ে ছিল, অন্যদিকে মহিমা অত্যন্ত সুন্দরী কিন্তু চালাক ও অহংকারী প্রকৃতির মেয়ে ছিল। তারা দুজনেই কলেজে পড়াশোনা করত। এমনই একদিন পিয়ালি দেবীর প্রতিবেশী অপর্ণা দেবী সেখানে আসে এবং পিয়ালি দেবীকে বলে, কি গো পিয়ালি, রান্না বান্না করছে নাকি? এই যে গো, এই রান্না শেষ হলো, এবার ঘর মুছবো। তোমার রান্না বান্না হয়ে গেছে? রান্না বান্না তো বৌমাই করছে। আমার কোমরে খুব ব্যথা, আর আমি সেই জন্য কিছু করতে পারি না গো। তা তোমার মেয়েরা কোথায়? ওরা বাড়ির কাজকর্ম কিছু করতে পারে তো নাকি? সুলেখা তো মোটামুটি সবই পারে, ও আমার হাতাহাতি সব কাজও করে দেয়। তবে মহিমাকে নিয়ে আমার মাথা খারাপ হয়ে যায়, সারাদিন শুধু সাজগোজ ফ্যাশন এইসব নিয়েই ব্যস্ত। আরে এভাবে থাকলে আর কি করে হবে? মেয়ে ছেলে বাড়ির কাজকর্ম তো শিখতে হবে, পরের ঘরে গিয়ে সংসার সামলাতে হবে। তখন কি করবে শুনি? এখন না হয় সুলেখা সব কাজ করে নেয়, শ্বশুর বাড়িতে গিয়ে সুলেখা ওর হয়ে কাজ করতে যাবে? এমন সময় মহিমা সেখানে আসে এবং অপর্ণা দেবীকে বলে, কাকিমা, আপনাকে নিয়ে অত টেনশন করতে হবে না। দরকার পড়লে আমি সুলেখাকে আমার সঙ্গে নিয়ে যাব, ও না হয় আমার হয়ে সব কাজ করে দেবে। বাবা, এই মেয়ে তো দেখছি মুখে ধান দিলে খই ফুটে যাবে গো। তাই এই স্বভাব চরিত্র নিয়ে কি করে সংসার করবি তা ভেবে দেখেছিস? আমার সংসারের চিন্তা আমাকেই করতে দিন, আপনি আপনারটা নিয়ে চিন্তা করুন। আর মা, তোমাকেও বলে দিচ্ছি, বাড়ির সব বিষয় নিয়ে পাড়া প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করবে না। আমি কি পারি না পারি সেটা ওরা জানে কি করবে। আহ মহিমা, এটা কি ধরনের কথাবার্তা বলতো? উনি তোর কাকিমা হন, আর ওনার সঙ্গে তুই এভাবে কথা বলছিস? ওনার কি দরকার শুনি আমাদের বাড়িতে এসে আমাদের খোঁজ নেবার? কে কি করছে না করছে এসব খোঁজ নিয়ে উনি কি করবেন? না বাবা, আমি এবার যাই। পিয়ালি, তোমার মেয়ে যা তৈরি হয়েছে না, তাতে ওর ঘর সংসার করা খুবই কঠিন হবে। এই আমার কথা মিলিয়ে নিও তুমি। এই বলে অপর্ণা দেবী সেখান থেকে চলে যায়। মহিমাও কলেজের জন্য বেরিয়ে যায়। মহিমা খুবই মডার্ন প্রকৃতির মেয়ে ছিল। সে সবসময় জিন্স টপ এ ধরনেরই পোশাক পরত। কলেজে তার ছেলে বন্ধুর অভাব ছিল না। তারা প্রত্যেকে মহিমার সঙ্গে কথা বলার জন্য এবং সময় কাটানোর জন্য খুবই উৎসাহ দেখাতো এবং মহিমাও সেই সুযোগগুলোকে কাজে লাগাতো। এমনই একদিন মহিমা কলেজে ফিস জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। তখন রঞ্জন নামের একটি ছেলে তার কাছে আসে এবং বলে, আরে মহিমা, আজ এই ড্রেসটাতে তোমাকে দারুণ দেখাচ্ছে। দিনকে দিন যেন তুমি সুন্দরী হয়ে উঠছো। তা তুমি এখানে লাইনে দাঁড়িয়ে কি করছো? আরে বলো না রঞ্জন, দেখো না কত লম্বা লাইন। এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ফিস জমা দিতে হবে। আর এই গরমে আমার স্কিন যা জ্বালা জ্বালা করছে না, মাথাটাও ঘুরছে কেমন। একটু ঠান্ডা কিছু খেলে ভালো লাগতো। আরে তোমার যখন এত কষ্ট হচ্ছে, তুমি লাইনে দাঁড়িয়ে আছো কেন? চলো ক্যান্টিনে চলো, ওখানে গিয়ে কিছু ঠান্ডা খাওয়া যাক। আর অফিসে আমার কিছু চেনাশোনা আছে, আর আমি তোমার হয়ে না হলে ওখানে ফিসটা জমা দিয়ে দেবো। তুমি ঠিক বলছো তো? আমার শরীরটা না এত খারাপ লাগছে, আমার মনে হয় মাথা ঘুরে যাবে, আর আমি দাঁড়াতেও পারছি না। এইভাবেই মহিমা মিছিমিছি মাথা ঘোরার অভিনয় করে এবং রঞ্জনকে দিয়ে তার কাজটি করিয়ে নেয়। এদিকে সুলেখা সবসময় মানুষের উপকার করত। একদিন তুলি দেবী নামে এক মহিলা একটি শপিং মলে শপিং করতে আসে। কেনাকাটা করার পর সবকিছু নিয়ে বাইরে বেরোতে যাবে কি এমন সময় তার ব্যাগের হাতল ছিঁড়ে যায় এবং কেনাকাটার সমস্ত জিনিসই মেঝেতে পড়ে যায়। এমন সময় শপিং মলে সুলেখাও কেনাকাটা করতে গিয়েছিল। মহিমাকে দেখে সে তার কাছে এগিয়ে আসে এবং বলে, আরে আন্টি, আপনার ব্যাগটা তো ছিঁড়ে গেছে, আপনি একটু দাঁড়ান, আমি সব জিনিস তুলে দিচ্ছি। এরপর সুলেখা সমস্ত জিনিসপত্র নতুন একটি ব্যাগে ভরে দেয় এবং বলে, আন্টি আপনি এই ছোট ব্যাগটা ধরুন, আমি আপনার এই বড় ব্যাগটা গাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তার এরকম ব্যবহার দেখে তুলি দেবী নামে সেই মহিলার তাকে খুব পছন্দ হয় এবং জিজ্ঞাসা করে, মা, তুমি আজ আমার অনেক বড় উপকার করলে। আসলে আমার হাতে একটা চোট আছে, তাই আমি ভারী কিছু বেশিক্ষণ ধরে রাখতে পারি না। তোমার নাম কি মা? আর তোমার বাড়ি কোথায়? সুলেখা তার নাম ও বাড়ির ঠিকানা বলে
এবং মহিলার কাছ থেকে বিদায় নিয়ে সে বাড়ি ফিরে আসে। পরের দিন বিকেলে সেই মহিলা সুলেখাদের বাড়িতে যায়। তাকে দেখে সুলেখা চমকে যায় এবং বলে, আরে আন্টি, আপনি? হ্যাঁ মা, আমি। তোমাদের বাড়িতে তোমার মা বাবা কেউ আছেন? একটু ডেকে দাও না, আমি তাদের সঙ্গে কথা বলবো। সুলেখা তার মাকে ডেকে দেয়। পিয়ালি দেবীকে দেখে তুলি দেবী বলে, দিদি, আপনি আমাকে চিনবেন না, কিন্তু আপনার মেয়ে আমাকে চেনে। কালই শপিং মলে ওর সাথে আমার দেখা হয়েছে। ও কালকে আমাকে অনেক সাহায্য করেছেন জানেন। হ্যাঁ হ্যাঁ, সুলেখা আমাকে আপনার কথা বলেছে। আপনার হাতে ব্যথা আছে বলছিল। তা এখন আপনি ঠিক আছেন তো? ব্যথা এখন ওরকমই আছে। এখন তাহলে কাজের কথাটা বলি। কালকে এক দেখাতেই আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আমার একমাত্র ছেলে বিপুল একটি বড় কোম্পানিতে চাকরি করে, তাই আমি চাই আপনার মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে। ও তাই নাকি? এ তো খুব ভালো খবর। তবে একদিন ঠিক করুন, ছেলে এসে মেয়েকে দেখে যাক। আজকালকার যুগে ছেলেমেয়েরা একে অপরকে দেখে নেওয়াটা খুবই দরকার। না না, তার কোনো দরকার নেই। আমি মেয়ে দেখে নিয়েছি, এটাই যথেষ্ট। আমি যেখানে বলবো আমার ছেলে চোখ বন্ধ করে সেখানে বিয়ে করতে রাজি হয়ে যাবে। আপনারা বরং আগামী মাস বিয়ের ব্যবস্থাটা করুন। এভাবেই দেখতে দেখতে সুলেখা ও বিপুলের বিয়ের দিন এসে পড়ে। বিয়ের আগে বিপুল মণ্ডপে বসেছিল। এমন সময় মহিমা সেজেগুজে সেখানে আসে এবং বিপুলকে বলে, আরে জামাইবাবু, কেমন আছেন? আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি খুব টেনশনে আছেন। না না, টেনশনে নেই। আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। সে কি, আমি তো আপনার একমাত্র শালী। আমি আপনার হবু বউয়ের যমজ বোন। আপনি আমাকে চেনেন না? কি করেই বা চিনবেন? আপনি তো এখনো দিদিকেই দেখেননি। এভাবে না দেখে শুনে বিয়ে করতে রাজি হয়ে গেলেন। মহিমাকে দেখেও তার কথা শুনে বিপুল মনে মনে ভাবে, আরে বাহ, তাহলে তো দেখছি এত সুন্দর। আরে স্মার্টও। তাহলে তো মনে হচ্ছে বউটাও এরকম স্মার্ট আর সুন্দর দেখতে। আমি তো শুনেছি যমজ বোন হলেই অবিকল একই দেখতে হয়। যাক, মায়ের চয়েস আছে বলতে হবে। এরপর সুলেখার সঙ্গে বিপুলের বিয়ে হয়ে যায়। ঘোমটার মধ্যে থাকার জন্য বিপুল সুলেখার মুখ দেখতে পায় না। বিয়ের পর বাসর রাতে বিপুল সুলেখার ঘোমটা তুলে দেখে এবং বলে, সুলেখা, তোমাকে আর তোমার বোনকে তো পুরোপুরি আলাদা দেখতে। কিন্তু আমি শুনেছি যে তোমরা যমজ বোন। ও তো অত সুন্দর দেখতে। তাহলে তাহলে কি বিপুল বাবু, আমাকে কি দেখতে ভালো নয়? এটাই আপনি বলতে চাইছেন? না, মানে আমি সেরকম বলতে চাইনি কিন্তু। এরপর বিপুল আর কিছুই বলে না। পরের দিন সকালে তুলি দেবী বিপুল ও সুলেখাকে বলে, বৌমা, আজকে তোমাকে আর বিপুলকে অষ্টমঙ্গলার জন্য তোমাদের বাপের বাড়ি যেতে হবে। ওখানে 8 দিন কাটিয়ে তারপর তোমরা এই বাড়িতে ফিরে আসবে। তুলি দেবীর কথা শুনে বিপুল মনে মনে খুশি হয়ে যায়, কারণ সে মহিমার সঙ্গে দেখা করার সুযোগ খুঁজছিল। সুলেখা বাড়ির সমস্ত কাজকর্ম সেরে বিপুলের সঙ্গে তার বাপের বাড়ি পৌঁছে যায়। তাদেরকে দেখে মহিমা এগিয়ে আসে এবং বলে, আরে জামাইবাবু, কেমন আছেন? আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। তাই নাকি? তোমার মতো এত সুন্দরী শালি আমার জন্য অপেক্ষা করছিল? বাহ, এ তো খুব সৌভাগ্যের ব্যাপার। এসব কথা বললে চলবে না। আপনাকে আজকে আমাকে নিয়ে বাইরে বেড়াতে যেতে হবে, না হলে আমি কিছুই শুনবো না। আরে ইয়ার, এটা আর কি এমন ব্যাপার? শালি আবদার করেছে বলে কথা, এটা তো আমাকে পূরণ করতেই হবে। বলো সুলেখা। হ্যাঁ হ্যাঁ, তা তো নিশ্চয়ই। তাহলে চলো, সন্ধ্যাবেলা আমরা কোথাও থেকে বেরিয়ে আসি। এরপর তারা তিনজনে মিলে সন্ধ্যাবেলায় বেড়াতে যায়। একটি রেস্টুরেন্টে গিয়ে তারা তিনজনে চেয়ারে খেতে বসে। এমন সময় হঠাৎ মহিমা বলে, জিজু, আমার গলার চেনটা খুঁজে পাচ্ছি না। ওটা মনে হয় বাইরে কোথাও পড়ে গেছে। আপনি একটু ওটা খুঁজে এনে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই, চলো আমার সঙ্গে চলো। এই বলে মহিমা ও বিপুল বাইরে বেরিয়ে আসে এবং সুলেখা সেখানেই বসে থাকে। বাইরে বেরিয়ে মহিমা বিপুলকে বলে, কি জামাইবাবু, কালকে কেমন চমকালেন বলুন? আপনি নিশ্চয়ই ভেবেছিলেন আমার দিদি আমার মতোই সুন্দরী হবে। তুমি কি করে জানলে? কালকে আমি আপনার চোখ দেখে সব বুঝতে পেরেছি। আপনি বিয়ের মণ্ডপে যেভাবে আমার দিকে হাঁ করে তাকিয়েছিলেন, তাতেই আমি বুঝে গেছি যে আপনি আমাকে পছন্দ করে ফেলেছেন। তুমি ঠিক বলেছো মহিমা। আমি কাল সারা রাতে তোমার কথাই ভাবছিলাম। তোমাকে না আমার খুব পছন্দ, কিন্তু সুলেখাকে আমার একদমই পছন্দ না। আমি যে এমন ভাবে ফেসে গেছি যে কিছু করার নেই। কিছু করার নেই এভাবে বলছেন কেন? ইচ্ছে থাকলেই সবকিছু হয়। আর আপনার যদি আমাকে এতই পছন্দ, তাহলে চলুন আমরা গিয়ে বিয়ে করে নিই। মহিমার প্রস্তাবে বিপুল অবাক হয়ে যায়, কিন্তু সে কোনোভাবেই সুযোগটিকে হাতছাড়া করতে চাইছিল না। তাই সে মহিমাকে নিয়ে সেই রাত্রেই বিয়ে করে। বিয়ের পর মহিমাকে নিয়ে বিপুল তার নিজের বাড়িতে ফিরে যায়। মহিমা ও বিপুলকে এভাবে দেখে তুলি দেবী অবাক হয়ে যান এবং বলেন, বিপুল,
তুই কি করেছিস বাবা? আজ তোর বিয়ের দ্বিতীয় দিন, আর তুই এই মেয়েকে আবার বিয়ে করেছিস? বৌমা কোথায়? মা, তুমি আমাকে না জানিয়ে না দেখে এই গাঁয়ে মেয়েটার সঙ্গে আমার বিয়ে দিয়েছো। আমার ওকে একদমই পছন্দ না, আর আমি মহিমাকে পছন্দ করি, তাই তো আমি বিয়ে করেছি। এদিকে একা বসে থেকে থেকে সুলেখা বিপুল ও মহিমার খোঁজে বাইরে বেরিয়ে আসে। এমন সময় সুলেখার ফোনে তুলি দেবীর ফোন আসে এবং তিনি তাকে বাড়ি ডেকে নেন। বাড়ি ফিরে এসে সবকিছু দেখে সুলেখা কান্নায় ভেঙে পড়ে এবং মহিমাকে বলে, মহিমা, তুই আমার বোন হয়ে এই কাজটা করতে পারলি? বিয়ের একদিন পরেই তুই আমার ঘর সংসার সব ভেঙে দিলি। তোকে ওর একেবারেই পছন্দ নয়। আমার মতো একটা সুন্দরী মেয়ে থাকতে কেউ তোকে কেন পছন্দ করবে বলতো? যাকে পছন্দ নয় তার সঙ্গে কি ঘর সংসার করাটা উচিত? এখানে এইভাবে কান্নাকাটি করো না। এমন তো নয় যে আমি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তুমি এই বাড়িতেই থাকবে, খেতে পড়তেও পাবে, এর থেকে বেশি কি আর দরকার? এবার সামনে থেকে সরে যাও তো, আমাকে খুব টায়ার্ড লাগছে। এই বলে বিপুল এবং মহিমা সেখান থেকে তাদের ঘরে চলে যায়। সুলেখা কান্নাকাটি করতে থাকে এবং তুলি দেবী সবকিছু দেখে শুনে পাথরের মতো হয়ে যান। পরে নিজেকে সামলে নিয়ে তিনি সুলেখাকে বোঝাতে থাকেন। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। বিপুল মহিমাকে নিয়ে বেড়াতে যেত, পার্কে সময় কাটাতো এবং আনন্দের সঙ্গে দিন উপভোগ করত। এদিকে সুলেখা সারাদিন রাত বাড়ির সমস্ত কাজকর্ম করত এবং বিপুলের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রেরও দেখাশোনা করত। এমনই একদিন হঠাৎ সুলেখার খুব জ্বর আসে, তাই সে সকাল থেকে বিছানা ছেড়ে উঠতে পারছিল না। এদিকে 10টার সময় ঘুম থেকে উঠে বিপুল অফিসে যাওয়ার জন্য তৈরি হয়। খাবার টেবিলে বসে দেখে কিছুই খাবার নেই। তখন সে রেগে গিয়ে বলে, কি ব্যাপার, খাবার টেবিলে খাবার নেই যে? আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। বৌমার কাল রাত থেকে খুব জ্বর, তাই সে কিছু রান্না বান্না করতে পারেনি। আমি তো কাল রাতেই মহিমাকে বলে দিয়েছিলাম যে সকালে তোর জন্য খাবার দাবার তৈরি করে রাখতে। সে তো বুঝি এখনো ঘুমাচ্ছে। মহিমা, তুমি জানো কাল থেকে সুলেখার জ্বর হয়েছে। তুমি আজ সকাল সকাল উঠে আমার জন্য রান্না করোনি কেন? আর আমি এখন কি খেয়ে অফিসটা যাবো শুনি? তুমি কি খেয়ে অফিসে বের হবে সেটা আমি কি করে বলবো? আমি ওইসব রান্না বান্না কিছু করতে পারি না, আর আমার দ্বারা ওইসব হবেও না। তুমি রান্না বান্নাও করবে না, আমার কাজও করবে না, তাহলে এগুলো করবেটা কে শুনি? ঘুরতে যাওয়ার সময় তো তোমার কখনো দেখি না অলসতা আছে, তখন তো দেখি খুব আনন্দের সঙ্গেই বেরিয়ে পড়ো। কাজ করতে গেলে যত মাথা ব্যথা হয়, তাই না? তুমি এভাবে বলছো কেন বিপুল? যাতে কাজ না করতে হয় সেসব চিন্তা ভাবনা করেই তো আমি এ বাড়িতে এসেছি। আমি এ বাড়িতে বিয়ে করে এসেছি, না হলে তোমার মধ্যে এমন কি আছে তোমাকে বিয়ে করবো আমি? তোমার মতো হাজার হাজার ছেলে আমার পেছনে পড়ে আছে, জানো তুমি সেটা? তুমি এসব কথা এখন বলছো? তোমার মানসিকতা যে এত খারাপ আমি আগে জানতাম না। তোমার মানসিকতা কত ভালো তা আমার ভালোভাবেই জানা হয়ে গেছে। বিয়ে করার পরের দিন যে অন্য মেয়েকে বিয়ে করে সে পুরুষ কত ভালো হবে তা আমার থেকে ভালো আর কেউ জানে না। এভাবেই সেদিন বিপুল এবং মহিমার মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। অফিস থেকে ফিরে এসে বিপুল তার ঘরে যায় এবং হঠাৎ শুনতে পায় মহিমা ফোন করে কারোর সঙ্গে কথা বলছে। সরি ডার্লিং, আমি তোমাকে বুঝতে ভুল করেছিলাম, তাই তোমাকে ছেড়ে এই গাধাটাকে বিয়ে করেছি। এখন আমি বুঝতে পারছি যে আমি কি যন্ত্রণার মধ্যে আছি। এই শোনো না, তুমি যাই হোক করে আমাকে এই খাঁচা থেকে বের করে নিয়ে যাও। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। মহিমার এসব কথা শুনে বিপুল অবাক হয়ে যায় এবং সে চিৎকার করে মহিমাকে বলে, ছি ছি ছি, তুমি তো দেখছি খুব নোংরা মেয়ে, একেবারে কালকেউটের মতো। তোমার মতো মেয়ের জন্য আমি আমার সাদা সিধে সরল স্ত্রীটাকে কষ্ট দিলাম। আমার এখন ভাবতেও খারাপ লাগছে। ও বাবা, এখন আবার সুলেখার জন্য দরদ উতলে পড়ছে দেখছি। তা এতই যদি দরদ, তাহলে থাকো না ওই গাইয়া মেয়েটার সঙ্গে। আসলে তোমার মতো মানুষের সঙ্গে থাকার না আমার কোনো ইচ্ছাই নেই। আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যেতে চাই। এইভাবে চেঁচাতে চেঁচাতে মহিমা বাড়ি থেকে বেরিয়ে যায়। তাদের চিৎকার চেঁচামেচি শুনে তুলি দেবী এবং সুলেখা সেখানে এসে উপস্থিত হয় এবং তুলি দেবী বলে, এবারে বুঝতে পারলি তো সুন্দরী মেয়েকে বিয়ে করার ফল কি হলো? আমি তোর মা, আমি তোর জন্য যা করব সেটা তোর ভালোর জন্যই করব। আমাকে ক্ষমা করে দাও মা, আমি বড় ভুল করে ফেলেছি। সুলেখা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি জানি আমার মতো নীচ মানুষকে ক্ষমা করার যোগ্য না, কিন্তু তাও আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি। এই বলে বিপুল কান্নাকাটি করতে থাকে। প্রথমে সুলেখা তাকে ক্ষমা করে না। তার পরিবর্তিত ব্যবহার দেখে সুলেখা বুঝতে পারে যে বিপুল পুরোপুরি পাল্টে গেছে, তাই সেও সবকিছু ভুলে আবার নতুন করে সংসার করতে শুরু করে।